তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাইপার স্টাডি। আমি তথাগত ঘোষ। আজকে আমরা এখানে SN2 রিয়াকশন নিয়ে ডিটেলসে আলোচনা করব উইথ মেকানিজম। তো প্রথমে SN2 রিয়াকশনটা কি সেটা জানার আগে আমরা দেখি যে SN2 কথাটার মানেটা কি। এস কথার মানে হচ্ছে সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। এন কথাটা হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক মানে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আমরা জানি যে পজিটিভ চার্জ থাকে। আর ফিলিক মানে হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন মানে পজিটিভ চার্জের প্রতি যার অ্যাফেকশন আছে, যার আকর্ষণ আছে, তাকেই আমরা নিউক্লিওফাইল বলবো। ঠিক আছে, তো এখানে নিউক্লিওফাইলকে আমরা কি দিয়ে ডিনোট করব? NU মাইনাস। আমরা এটা দিয়ে নিউক্লিওফাইলকে ডিনোট করব। ঠিক আছে, নিউক্লিয়াস, এই নিউক্লিওফাইল কি করবে? পজিটিভ সেন্টারকে অ্যাটাক করবে। পজিটিভের প্রতি এর অ্যাফেকশন আছে, এর আকর্ষণ আছে। আর 2 মানে বাই মলিকিউলার, মানে এই যে রিয়াকশনটা হবে এর আণবিকতা 2। তো এই বাই মলিকিউলার যে ব্যাপারটা, সেটা আমি মেকানিজম করানোর সময় আমরা আলোচনা করব। তো এই SN2 রিয়াকশনটার কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা আমি এখানে দেখো নোট ডাউন করেছি। নাম্বার 1 হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। কাকে? যে সাবস্ট্রেটটার ওপর আমরা SN2 রিয়াকশন ঘটাবো সেটাকে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি? ধরো এগুলো হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। ঠিক আছে, এই প্লেন পোলারাইজড লাইটকে যখন আমরা এই এই সাবস্ট্রেটটা আছে এমন মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করাবো, ঠিক আছে, ধরো এই মিডিয়ামটার মধ্যে দিয়ে আমরা পাস করালাম, যদি এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে এই PPL, এগুলোকে PPL বলে, প্লেন পোলারাইজড লাইট। তো এটা যখন এই মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে তখন কিছু প্লেন পোলারাইজড যে লাইট PPL সেটা ক্লকওয়াইজ, আর কিছু প্লেন পোলারাইজড যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে। তো এটা সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে আমরা বার করি যে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, কোনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। প্লেন পোলারাইজড লাইট যখন এই মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে তখন কিছু এই যে প্লেন পোলারাইজড লাইট এগুলোকে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবে, তো তখন সেটাকে অপটিক্যালি অ্যাক্টিভ বলা হবে। তো এটা আমরা সম্পূর্ণভাবে পরীক্ষা দ্বারা নির্ণয় করতে পারি। তো আমরা কি করে বুঝতে পারবো? এই অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে একটা কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কি? এ দেখো এখানে এই কার্বনটাকে কাইরাল কার্বন বলা হয়। এই কার্বনটাকে কাইরাল কার্বন তখনই বলা হবে যখন এই কার্বন এই চারটে বন্ড যে যে এলিমেন্টগুলোর সাথে করবে তারা পরস্পর থেকে ভিন্ন হবে। দেখো এটা হ্যালোজেনের সাথে করেছে, এটা হাইড্রোজেনের সাথে করেছে, এটা আর এর সাথে করেছে, আর এই বন্ডটা আর প্রাইম বা আর ড্যাশের সাথে করেছে। তো চারটে গ্রুপই এখানে যখন আলাদা হবে তখন সেই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলা হবে। ঠিক আছে, আর এই কাইরাল কার্বন যৌগগুলোই অপটিক্যালি অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কি আমরা জানলাম। তারপরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ওয়ান স্টেপ রিয়াকশন। এই SN2 রিয়াকশনটা কিন্তু ওয়ান স্টেপেই সম্পূর্ণ হবে। ঠিক আছে, ওয়ান স্টেপ রিয়াকশন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল। এই যে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, এই যে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, এই নিউক্লিওফাইলটাকে কিন্তু স্ট্রং হতে হবে। একটা স্ট্রং নিউক্লিওফাইলের উদাহরণ আমরা যেমন দেখছি KOH। KOH হচ্ছে একটা স্ট্রং নিউক্লিওফাইল। এখানে এই যে OH মাইনাস, এই OH মাইনাসটা এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে, ফোর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক। পোলার অ্যাপ্রোটিক বলতে এই SN2 রিয়াকশনটা যে সলভেন্টের মধ্যে ঘটবে সেটাকে পোলার অ্যাপ্রোটিক হতে হবে। পোলার অ্যাপ্রোটিক একটা সলভেন্টের উদাহরণ যেমন আমরা দিতে পারি অ্যাসিটোন, CH3 C ডবল বন্ড CH3। তো এই অ্যাসিটোন কী করে? এই নিউক্লিওফাইলকে স্টেবিলিটি দেয়, যার ফলে এই রিয়াকশনটা খুব ভালো হয়, খুব স্মুথলি সম্পন্ন হয়। এই সলভেন্টের কাজ হচ্ছে নিউক্লিওফাইলকে এটা স্থিতিশীল করে, স্টেবল করে। তো আমরা এই চারটে পয়েন্ট জানলাম। অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে সাবস্ট্রেটকে, ওয়ান স্টেপ রিয়াকশন হয়, স্ট্রং নিউক্লিওফাইলের উপস্থিতিতে SN2 রিয়াকশনটা ঘটে, আর যে সলভেন্ট থাকে সেটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো এবার আমরা নিচে এই যে কাইরাল, এই যে অপটিক্যালি অ্যাক্টিভ একটা সাবস্ট্রেট নিয়েছি, এটার রিয়াকশন যদি আমরা নিউক্লিওফাইলের সাথে ঘটাই, ঠিক আছে, নিউক্লিওফাইল, তো প্রথমে কি হয় দেখো, এই যে CX যে বন্ড, তো আমরা জানি যে হ্যালোজেন যে মৌল সেটা ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। তো এই ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য কী করে? এই বন্ডেড ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নেওয়ার ফলে কী হয়? এই হ্যালোজেনের মাথায় পার্শিয়াল নেগেটিভ আর কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হয়। ঠিক আছে, এই বন্ডেড ইলেকট্রনটা হ্যালোজেনের দিকে সরে যাওয়ার জন্য হ্যালোজেনের মাথায় পার্শিয়াল নেগেটিভ আর কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হয়। তো আমরা প্রথমেই বলেছিলাম যে এই যে নিউক্লিওফাইল, এর আকর্ষণ কার প্রতি আছে? পজিটিভ সেন্টারের প্রতি। তো এই পজিটিভ সেন্টার হচ্ছে এই কার্বনটা, তাহলে নিউক্লিওফাইল নিশ্চয়ই কার্বনটাকে অ্যাটাক করবে। এবার আসি নিউক্লিওফাইলটা কিভাবে অ্যাটাক করবে। একটা সম্ভাবনা হতে পারে এই সামনে দিয়ে এসে অ্যাটাক করতে পারে, যেটাকে ফ্রন্ট অ্যাটাক বলা হয়। ঠিক আছে, ফ্রন্ট অ্যাটাক যখন করবে তখন এই সামনে দিয়ে এসে অ্যাটাক করবে। কিন্তু দেখো নিউক্লিওফাইলও নেগেটিভ চার্জ, এই হ্যালোজেন যে মৌল এটাও নেগেটিভ চার্জ। যদি এই ফ্রন্ট অ্যাটাক করতে আসে তখন সামনে কিন্তু হ্যালোজেন মৌলটা বসে আছে।
তো দুটোই নেগেটিভলি চার্জ হওয়ার জন্য কী হবে, একে অপরকে বিকর্ষণ করবে, রিপালশন করবে, যার ফলে নিউক্লিওফাইল কিন্তু খুব সহজে একে বিক্রিয়া করতে পারবে না, একে বাধাপ্রাপ্ত করবে, নিউক্লিওফাইলটা বাধাপ্রাপ্ত হবে এই হ্যালোজেন মৌলটার জন্য। কিন্তু তুমি দেখো যদি নিউক্লিওফাইলটা পেছন দিয়ে ঘুরে ব্যাক অ্যাটাক করে, এটাকে বলা হয় ব্যাক অ্যাটাক। যদি ব্যাক অ্যাটাক করে তখন কিন্তু আর এই হ্যালোজেন মৌলটা সামনাসামনি হতে হচ্ছে না, তো খুব ইজিলি কিন্তু এই কার্বনটাকে অ্যাপ্রোচ করে যাচ্ছে। তো SN2 রিয়াকশনের ক্ষেত্রে নিউক্লিওফাইল কিন্তু কখনো ফ্রন্ট অ্যাটাক করতে পারে না, ব্যাক অ্যাটাক করে। তো এবার আমরা দেখি ব্যাক অ্যাটাক করলে কী ধরনের যৌগ ফর্মেশন হবে। দেখো নিউক্লিওফাইল যখন অ্যাটাক করবে তখন একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে, সি, এদিকে হ্যালোজেনটা আছে, পেছন থেকে এসে নিউক্লিওফাইলটা এসে যুক্ত হলো NU মাইনাস, এখানে ডটেড করে দিই এটা, কারণ এখানে বন্ডটা ফর্মেশন হবে, এখানে R ড্যাশ, এখানে R, আর এখানে H। তো দেখো এখানে একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি হচ্ছে যেটা পেন্টাভ্যালেন্ট যৌগ বলা হয়। আমরা জানি যে কার্বন টেট্রাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট যৌগ তৈরি করে না। তো এই যে 5টা বন্ড করেছে, এটা ইন্টারমিডিয়েট যৌগ, এটা খুব মানে কম সময়ের জন্য তৈরি হয়। তো এটা অস্থায়ী হওয়ার জন্য কি হয়, এই বন্ডটা ভেঙে এই হ্যালোজেন পার্টিকেলটা এই বন্ডের ইলেকট্রন নিয়ে চলে যায়, তার ফলে কি হয়, নিউক্লিওফাইল কার্বনের সাথে যুক্ত হয়ে যায়। দেখো কার্বন এদিকে নিউক্লিওফাইল যুক্ত হলো, ঠিক আছে, আর ঠিক আগের যেমন ছিল হাইড্রোজেনটা এদিকে, ঠিক সেরকমভাবে দেখো এটা হচ্ছে R আর এটা হচ্ছে R ড্যাশ। তো এখানে দেখো এখানে হ্যালোজেন যৌগটা যখন যুক্ত ছিল বন্ডগুলো কিন্তু পেছনের দিকে ছিল, ঠিক আছে, যখনই নিউক্লিওফাইল অ্যাটাক করলো কি হলো, নিউক্লিওফাইল এসে যুক্ত হলো, বন্ডগুলো পেছন দিকে সরে গেল। তো তোমরা এটাকে অনেক যখন ঝড়ের সময় কি হয়, আমরা ছাতা নিয়ে যাচ্ছি, ছাতাটা ঠিক হাওয়ায় উল্টে যায়, ঠিক সেরকম একটা ব্যাপার হলো। দেখো বন্ডগুলো তখন এই দিকে ছিল, ঠিক যখনই নিউক্লিওফাইল যুক্ত হলো ছাতাটা উল্টে গেলে যেমন আকার হয় ঠিক তেমনভাবে বন্ডগুলো উল্টে গেল, ঠিক আছে। তো এই যে প্রোডাক্টটা তৈরি হলো এটাকে বলা হয় ইনভার্সন প্রোডাক্ট, এর ঠিক বিপরীত ইনভার্সন প্রোডাক্ট তৈরি হলো। তাহলে তোমরা দেখো এই কম্পাউন্ডার মধ্যে দিয়ে যখন PPL প্রবেশ করানো হবে তখন লাইটটা যদি আমরা ধরছি যদি ক্লকওয়াইজ ঘোরে লাইটটা, কিন্তু এই এলিমেন্টের ক্ষেত্রে যখন আমরা প্লেন পোলারাইজড ঘোরাবো সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কারণ এটা পুরো ইনভার্সন প্রোডাক্ট তৈরি হলো, ঠিক আছে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সটে যাচ্ছি। তো দেখো তখন আমরা ভিডিওর প্রথমে বলেছিলাম যে বায়োমলিকিউলার এর যে আণবিকতা 2 সেটা আমরা পরে আলোচনা করব। তো আমরা এখন আলোচনা করছি। এখানে আমরা লিখেছি রেট অফ রিয়াকশন। রেট অফ রিয়াকশন আমরা কি করে লিখি, দেখো প্রথমে কে ধ্রুবক থাকে, তারপরে যে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, বিক্রিয়ায় কে অংশগ্রহণ করেছে, হ্যালো অ্যালকেন আর নিউক্লিওফাইল, ঠিক আছে, নিউক্লিওফাইল অংশগ্রহণ করেছে, তাহলে এর আণবিকতা 1 1। তাহলে এদের যে অর্ডারটা কি হচ্ছে 1 + 1 = 2। তো এর যে আণবিকতা সেটা আমরা এই জন্য 2 লিখি, তার জন্য একে বলা হয় বায়োমলিকিউলার, এর আণবিকতা 2। আশা করি তোমরা এর বায়োমলিকিউলার ব্যাপারটা 2 লেখা হয় কেন সেটা বুঝতে পেরেছো। তো রেট অফ রিয়াকশনটা যদি তোমরা বুঝে থাকো, এবার আমরা পরের স্টেপে আসি। আমরা যে SN2 রিয়াকশনে যে সাবস্ট্রেটটা ব্যবহার করছিলাম সেই সাবস্ট্রেটটা ডিগ্রি হলে এই রিয়াকশনটা খুব স্মুথলি হবে, কোনো প্রবলেম হবে না। তো তোমরা দেখো প্রথমে আমরা যেটা করেছি, এই কার্বনটার সাথে হ্যালোজেন যুক্ত আছে এবং তার সাথে 3টে CH3 গ্রুপ যুক্ত আছে, তাহলে একে আমরা কি বলবো, এটা হচ্ছে 3 ডিগ্রি, এই সাবস্ট্রেটটা হচ্ছে 3 ডিগ্রি। এখানে দেখো দুটো কার্বনের সাথে অ্যাটাচড আছে এই কার্বনটা, তাহলে এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি। এখানে দেখো একটা কার্বন যুক্ত আছে তাই এটা 1 ডিগ্রি, আর এখানে একটা কার্বন যুক্ত নেই বলে এটা 0 ডিগ্রি বলা হয়। তো দেখো নিউক্লিওফাইল যখন ব্যাক দিয়ে অ্যাটাক করবে, আমরা প্রথমে বলেছিলাম যে SN2 রিয়াকশনে নিউক্লিওফাইল কিন্তু ফ্রন্ট অ্যাটাক করতে পারে না, কারণ এখানে হ্যালোজেন গ্রুপটা বসে আছে। তো একে ব্যাক অ্যাটাক যখন করবে তখন কি হবে, দেখো স্টেরিক হিন্ড্রেন্স পাচ্ছে, এখানে প্রচুর বাধাপ্রাপ্ত হচ্ছে, এখানে CH3 গ্রুপগুলো সব আছে এরকম শাখা প্রশাখার মতো ছড়িয়ে আছে CH3 গ্রুপগুলো। তো যখন নিউক্লিওফাইল পেছন দিক থেকে অ্যাটাক করবে তখন কিন্তু এখানে প্রচুর বাধাপ্রাপ্ত হবে। তো সেক্ষেত্রে কী হয়, এই যে SN2 রিয়াকশান সেটা কিন্তু ধীর হয়ে যায়, খুব ধীরে স্লো হয়ে যায়। তো তার জন্য কি হয়, এই 3 ডিগ্রি যে সাবস্ট্রেট সেখানে কিন্তু সব থেকে মানে স্লো রিয়াকশান ঘটবে। তারপর 2 ডিগ্রিতে দেখো যখন নিউক্লিওফাইল আসবে এই 3 ডিগ্রির তুলনায় কিন্তু কম বাধাপ্রাপ্ত হবে, কারণ এখানে দুটো CH3 গ্রুপ আছে, এখানে বাধাটা কম পাবে। তাই এখানে 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে ভালো রিয়াকশন হবে, 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে ভালো রিয়াকশন হবে, কারণ এখানে স্টেরিক যে হিন্ড্রেন্স, এই যে ক্রাউডিনেস, এখানে যে CH3 গ্রুপ মানে কোনো শাখা প্রশাখা নেই সেরকম, এখানটা ফাঁকা আছে, তাই খুব সহজেই নিউক্লিওফাইল কি এই কার্বনটাকে অ্যাপ্রোচ করতে পারবে, ব্যাক অ্যাটাক করতে পারবে। আর 0 ডিগ্রিতে তো তোকে দেখো কোনো সমস্যাই নেই, এখানে শুধুমাত্র এই হাইড্রোজেনগুলো আছে, তো এখানে বাধাপ্রাপ্ত হওয়ার কোনো
প্রশ্নই ওঠে না এই গ্রুপটার ক্ষেত্রে। তো দেখো আমরা যে অর্ডার অফ রিয়াকশন সাবস্ট্রেটের উপর ভিত্তি করে করেছি সেটা হচ্ছে 3 ডিগ্রি, যেটা সেটাতে সব থেকে স্লো হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। ঠিক আছে, এবার সাবস্ট্রেটটার উপর আসি। এবার এখানে এই এক্স লিখেছি হ্যালোজেন। এবার কোন হ্যালোজেনটা ব্যবহার করলে এই যে রিয়াকশন সেটা দ্রুত হবে? তো দেখো হ্যালোজেন যত তাড়াতাড়ি বন্ডের ইলেকট্রন নিয়ে পালাবে তত তাড়াতাড়ি নিউক্লিওফাইলেসে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যাট এ সেম টাইম ঘটে, সাইমেলটেনিয়াসলি ঘটে। তো ব্যাপারটা কি হচ্ছে যে কার্বনের সাথে যে হ্যালোজেনটা আছে সেটা যত তাড়াতাড়ি বন্ডেড ইলেকট্রন নিয়ে পালাবে তত তাড়াতাড়ি রিয়াকশনটা কিন্তু সামনের দিকে অগ্রসর হবে। তো দেখো এই যে আরআই, এই আরআইয়ের বন্ধন আমরা যে বন্ড অর্ডার পড়েছিলাম প্রথমে, সেখানে দেখেছিলাম যে এই যে বন্ড লেন্থ, এই যে আরআইয়ের যে বন্ড লেন্থ সেটা কিন্তু সব থেকে বেশি, আর যে বন্ড লেন্থটা সব থেকে বেশি সেটা ভাঙতেও আমাদের কম টাইম লাগবে, কম এনার্জি লাগবে। তো কি হবে, সব থেকে ভালো যে বন্ধন ক্লিভেজ হবে সেটা হচ্ছে আরআই, তারপর আরবিআর, তারপর আরসিএল, তারপর আরএফ। কারণ কি হচ্ছে এই বন্ধনটা সব থেকে বড়, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো আশা করি এখানে তোমরা SN2 রিয়াকশনে যে যাবতীয় ডিটেলস তোমরা বুঝেছো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে, আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সি ইউ, হ্যাভ এ গুড ডে।